বর্ণভিত্তিক, বংশভিত্তিক ও পেশাগত বিবেচনায় সামাজিক শ্রেণীবিন্যাসের সংখ্যালঘু ও বঞ্চিত এক সম্প্রদায় হল দলিত। বাংলাদেশে দলিতদের আনুমানিক সংখ্যা প্রায় ৬৫ লাখ। এর প্রায় অর্ধেক নারী। ভৌগোলিকভাবে দলিতরা এদেশে গ্রাম ও শহরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস এবং বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে। এদের একটি অংশ ঔপনিবেশিক আমল থেকে পরিচ্ছন্নতার কাজের জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এদেশে আসে। আবার ধর্ম, ভাষা ও জাত বিচারেও তারা বহুভাবে বিভক্ত। বাংলাদেশের শহরের দলিতরা মূলত পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। এছাড়া চা বাগান, মৎস্য, মৃতদেহ সৎকার, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও জুতা তৈরিতেও এরা কাজ করে থাকে। বাংলাদেশে প্রায় ৭৭টি দলিত গোষ্ঠী আছে, যারা জন্ম ও পেশাগত পরিচয়ে পরিচিত। তাদের নিম্ন সামাজিক মর্যাদার কারণে এই পেশাগত পরিচয় দীর্ঘদিন ধরে তাদের নিম্ন ও অবহেলিত সামাজিক অবস্থানে রেখেছে। এর ফলে তারা আর দারিদ্র্যের কবল থেকে বের হতে পারছে না। এরা মূলধারার সমাজের তুলনায় বিপন্ন ও বিপর্যস্ত জীবনযাপন করছে। দলিত মেয়ে হিসেবে আমার যেটা অভিজ্ঞতা, আমাদের সম্প্রদায়ে দেখা গেছে যখন বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে, তো মেয়ে শিশু হইলে সবাই অনেক হতাশ হয়ে যায়। তার পিছনে এটা না যে মেয়ে শিশু হয়েছে তারা যে খুশি না, এরকম না। বিষয়টা হচ্ছে যেহেতু আমরা দারিদ্র্য সীমায় বাস করি, তো প্রথমেই তাদের একটা টেন্ডেন্সি চলে আসে যে মেয়ে হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, এত অর্থ আমাদের কাছে নেই। একটা ফ্যামিলি কিন্তু অনেক চিন্তাতে পড়ে যায়। সেক্ষেত্রে তারা কিন্তু পড়াশোনা ওরকম ইনভেস্ট করতে পারে না, যেহেতু আমরা সবাই দারিদ্র্য সীমার নিচে বসবাস করি। এবং একজন মেয়েকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। অ্যাজ এ মেয়ে হিসেবে, যেহেতু আমি এই সম্প্রদায়ের, এখনও আমি বিভিন্ন জায়গায় যখন যাই, দেখা গেছে যে প্রতি ক্ষণে ক্ষণে আমাকেও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সমাজে দীর্ঘ সময় ধরে বসবাস করলেও দলিতরা মূলধারা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। মৌলিক অধিকার তথা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পানি ও পয়ঃনিষ্কাশন ইত্যাদি ক্ষেত্রে দলিত জনগোষ্ঠী পিছিয়ে আছে। এর সাথে যোগ হয়েছে নিরাপত্তাহীনতা, যার ফল ভোগ করে থাকে এই জনগোষ্ঠীর নারী ও শিশুরা। এখানে আমাদের বৃষ্টি আসলে পানি দিয়ে এই জায়গাটা ভরে যায়, ঘরে পানি আসে, কলপার ডুবে যায়, টয়লেট ডুবে যায়, আমরা বের হতে পারি না। অন্যখানে রান্না করি, রান্না করতে যেতে পারি না, পানি তো ভিজা ভিজা যাইতেই হয়। ঘরে পানি বের হতে পারি না, এখানে গ্যাস থাকে না, পানির কষ্ট, কল ডুবে যায়, পানি কোথা থেকে পাবো, খাবো কোথা থেকে? দলিত নারীরা শিক্ষার ক্ষেত্রেও অনেক পিছিয়ে আছে। ঢাকায় কিছু কলোনিতে এনজিওর উদ্যোগে অনানুষ্ঠানিক স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। কলোনিতে মেয়ে শিশু স্কুলে আসে 20% মূলধারার শিক্ষার সুযোগও পায় অনেক কম। আমাদের কলোনিতে অনেক আছে, অনেকে ভাষা বুঝে না, এবং শিক্ষক যখন পড়ায় তখন স্টুডেন্ট যদি শিক্ষকের ভাষা না বুঝতে পারে, তখন কিন্তু তারা কিন্তু পড়াশোনায় আগ্রহী হয় না, তখন তারা পড়াশোনাটা বুঝতেও পারে না। এবং আমাদের সমাজে অনেক বাবা মা আছে, তারা তাদের সন্তানদেরকে স্কুলে দিতে চায় না এবং পড়াশোনার গুরুত্বটা কি সেটা বুঝতে চায় না। তখন আমাদেরকে তাদেরকে বুঝিয়ে তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে আসতে হয়। দলিত সমাজ পিতৃতান্ত্রিক ও বৃহত্তর সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। কলোনিগুলোয় বসবাসের পরিবেশ খুবই খারাপ। অতি তুচ্ছ ব্যাপার নিয়ে বহু সময় ধরে ঝগড়া হয়। এতে অধিকাংশ ক্ষেত্রেই নারীরা নিগৃহীত হয়ে থাকে। দলিত জনগোষ্ঠীর নারী ও শিশুরা প্রায়শই যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়। প্রতিনিয়ত ঘটে যাওয়া এই ধরনের বেশিরভাগ ঘটনার ক্ষেত্রেই তারা কোনো প্রতিকার পায় না। আমাদের এলাকাতে যখন দেখা গেছে যে একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, সেক্ষেত্রে যখন পঞ্চায়েতে বিচার যায়, বিচারটা সুষ্ঠু মতো হয় না এবং সেটা নারী পক্ষপাতী হয় না। এক্ষেত্রে বলা যায় যে তোমরা নারী, তোমরা বেশি কথা বলবা না। আর এটা আরেকটা প্রবলেম হচ্ছে, যেহেতু পঞ্চায়েতে আমাদের নারীদের বরাদ্দকৃত কোনো সিট নেই এবং পঞ্চায়েত যে সিস্টেমটা আছে সেখানে কাঠামোগতভাবে কোনো লিখিত কোনো দলিল নেই যে কোনটার জন্য কী বিচার হবে বা কী সালিশ হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে তারা এই মুরব্বীরা যে পঞ্চায়েতে থাকে তারা
যেটাকে ভালো মনে করে সেটাকে ভালো বলে, যেটাকে খারাপ মনে করে সেটাকে খারাপ বলে। আবার অনেক সময় দেখা যায় যে এক পক্ষ যদি অনেক শক্তিশালী হয়, বিচারটা কিন্তু সেই সাইডে কিন্তু চলে যায়। এই ক্ষেত্রে কিন্তু মেয়েরা ওরকম সুষ্ঠু বিচার পায় না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দলিত নারীরা বৈষম্যের শিকার। সাধারণ চিকিৎসা ব্যবস্থার উপর তাদের আস্থা কম। গর্ভকালীন সময়ে হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখানোটা দলিত স্বামীরা বিলাসিতা মনে করে। আমাদের সমাজ ব্যবস্থাটাই আসলে ভালো না, আমাদের সমাজের প্রথাটাই হলো অন্যরকম। সমাজ যদি আমাদের যে গর্ভবতী হওয়ার পর থেকে যদি আমাদের মেয়েদের বাপের বাড়িতে এরকম প্রথা না করতো, তাহলে আমরা শ্বশুর বাড়িতে থাকতে পারতাম। এমনকি আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারতো যে একটা মেয়ের কত কষ্ট হয় এই সময়, অনেক রকম কমপ্লিকেশন হয় একটা মেয়ের। তখন ওনারা বুঝতে পারতো, জানতে পারতো যে মেয়েটার কীরকম কষ্ট হচ্ছে, কি দরকার এই সময়। শুধুমাত্র মা বাবার উপরে চাপিয়ে দেওয়াটা উচিত না। তাই আমি মনে করি যে আসলে এটা সমাজ থেকে এইটা প্রথাটা পরিবর্তন করা উচিত। কারণ সমাজ, আমরা তো এই সমাজেই বাস করি। সমাজ যদি পরিবর্তন করে তাহলে পরিবার পরিবর্তন করবে, এটা আমি মনে করি। পিরিয়ডকালীন সময় ন্যাপকিন সবাই ব্যবহার করতে পারে না। অনেকে বিভিন্ন কাপড় ব্যবহার করে, কিন্তু সেটা স্বাস্থ্যের ঝুঁকি। অনেকের পরিবারে মনে করেন আপনার আয় কম ব্যয় বেশি, পারে না তারা ব্যবহার করতে। আর বর্তমানে এনজিও থেকে তারা আসছে, এসে বিভিন্ন সেশনের মাধ্যমে তারা কিভাবে ব্যবহার করতে হবে, স্বাস্থ্য সচেতন কিভাবে আমাদের, এগুলি বিভিন্ন সেশনের মাধ্যমে তারা বোঝাচ্ছে। এখন দলিত নারীরা কিছুটা এগিয়েছে। অনেক মেয়েরা এখন লেখাপড়া করছে, নানা ধরনের কাজ করছে, কিন্তু এখনও মেয়েদের আয়ের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। আগে আমাদের ঘর থেকে বের হতে দিত না, আমরা পড়াশোনার জন্য খুব জোর করছে আমাদের পড়াশোনা করতে দেন। তো এখন বের হয়, তবে সব মাসে যত টাকা তাদের হাতে দিতে হয়। তা যদি আমরা না দেই, আমাদের সাথে ঘরে সংসারে একটা অশান্তি সৃষ্টি করে, আমাদের মারধর করে। তাই আমরা বাধ্য হয়ে মাসের সব টাকা তাদের হাতে দেই। আর সে টাকা দিয়ে স্বামীরা নেশা পান করে এইসব করে। টাকা দিলেই আমাদের বের হতে দিবে, না দিলে বের হতে দেয় না। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এতে দলিতদেরও যথেষ্ট অবদান আছে। দেশে সরকার আছে, অনেক এনজিও আছে। আইন করে অস্পৃশ্যতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা উচিত, এতে বাল্যবিবাহ রোধ হবে। শিশুরা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সরকারি চাকুরিতে দলিত নারীদের জন্য কোটার ব্যবস্থা করা যেতে পারে। পার্লামেন্টে আমাদের একজন দলিত কমিশন যদি থাকে, তাহলে নিজের কথা নিজে বলতে পারবে। আমি একজনকে বলবো, একজনের উপর নির্ভর করব যে আপনি আমার কথা বলবেন। আপনি হয়তো একটা কথা বলবেন, দুইটা বলবেন না। এই কারণে আমি সংরক্ষিত আসনের জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমিও ওখান থেকে নমিনেশন কিনবো এবং জাতীয় সংসদে যাতে আমি যেতে পারি। কিন্তু বর্তমানে যে প্রথমবার কিনা হয়েছে এই কারণে কিন্তু হয় নাই। আশা করি ভবিষ্যতে আমি না পারলে আমাদের মেয়েরা আছে, তারা পারবে। তারা একদিন না একদিন সংসদে যাবে এবং পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে।